আশা করি আর খুব ভালো দেখতে পাচ্ছেন। তো আমার যে প্ল্যানটা, ওই প্ল্যানটা হলো মূলত যে বাংলাদেশ ব্যাংকের এডি, এটাকে আমরা এখানে ফোকাস করছি আমাদের কোর্সে। তো আরও আছে সমন্বিত ব্যাংকের সিনিয়র অফিসার, যেটা কম্বাইন্ড ব্যাংক 2024 সাল ভিত্তিক যেই কম্বাইন্ড ব্যাংক আছে। তারপর এটার সিনিয়র অফিসার, অফিসার এবং অফিসার ক্যাশ, তিন ক্ষেত্রে আমরা যাতে সফল হতে পারি, এই কারণে মূলত কোর্সটা আনা। এটা লং কোর্স বলতে 2 মাসের কোর্স। এই 2 মাসের ভিতরেই অনেক ঘটনা ঘটবে। আমরা সেটা বলতেছি যে এপ্রিলে আমরা শুরু করব, মে এবং জুন, এই 2 মাসের মধ্যেই আমরা। আচ্ছা, ইংরেজি ভোকাবুলারি নিয়ে কিছু সমস্যা, কিছু বলবেন? আচ্ছা, ইংরেজি ভোকাবুলারি নিয়ে যদি বলি, সেক্ষেত্রে এটা আসলে সাধনার বিষয়। এই জন্য বলবো যে আমি আসলে যে সময় প্রস্তুতি নিতাম, ওই সময় এটার উপর মোটামুটি একটা কীভাবে বলবো, যে অভ্যাসে পরিণত করার চেষ্টা করেছিলাম। তো যারা সফল হয় তাদেরকে দেখবেন যে এটা হোক বিসিএসে কিংবা ব্যাংকে, সে কি করছে, কোনো না কোনো টেকনিক সে ফলো করছে, হয়তো সে বোর্ডে লিখে ফেলছে যে আজকে আমি এতটা বোর্ডে লিখবো, কিংবা কেউ কি করছে, ওই মোবাইলেই টাইপ করে লিখে রাখছে যে এতটা আমার আজকের জন্য পড়া। আমি অনেক আছে টিউশনি করতে যাওয়ার সময়ও সে দেখা গেছে পড়তে যায়, আবার পড়তে আসে। তো এইরকম পরিশ্রম যারা করে, টেকনিক ফলো করে, হ্যাঁ, তারা সফল হয়। তো এই ভোকাবুলারিটা যাতে খুব ভালোভাবে আত্মস্থ করা যায়, এটা নিয়ে আমি আসলে অনেক দিন ধরেই কাজ করতেছি। চাচ্ছিলাম যে ভোকাবুলারি একটা বই নিয়ে আসবো, কিন্তু বইটা আমি আনি নাই, ইচ্ছা করে আনি নাই। যে ভোকাবুলারি বই মার্কেটে আছে, কিন্তু আমার যে জিনিসটা আসবে ওটা যাতে ইউনিক হয়, ওটা চিন্তা ভাবনা করতেছিলাম। আচ্ছা, একজন বলছেন যে ফোকাস আর বিভিন্ন সমস্যা। আচ্ছা, বলছে যে কোর্স চলাকালীন কি পিডিএফ দেওয়া হবে কিনা বইয়ের। আসলে আমাদের যেই ওয়েবসাইটটা হচ্ছে, ওই ওয়েবসাইটে আমরা চেষ্টা করব পিডিএফ দেওয়ার জন্য। ওই লেকচার রিলেটেড পিডিএফ প্রাইভেট গ্রুপও দেওয়া হবে। আর এই প্রথম আমরা কি যেন বলে, স্টুডেন্টদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করতেছি। ফেসবুক গ্রুপে আসলে অনেকে ট্রেস করা যায় না। তা আমরা চাচ্ছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের সাথে কানেক্ট থাকবো, এবং আমরা ক্লাসগুলো ওখানে লিঙ্ক দেবো যাতে ইজিলি তারা যুক্ত হতে পারে। আরও একটা বিষয় হলো যে আমাদের যে ওয়েবসাইটটা আমরা করতে যাচ্ছি, ওখানে ব্যাংকের যেই ম্যাটেরিয়ালগুলো সাধারণত দরকার হয়, যেমন ভোকাবুলারি দরকার হয়, একজন স্টুডেন্টের ভোকাবুলারি পড়া দরকার, আরেকজন তার সম্পাদকীয় পড়া দরকার, পত্রিকা সম্পাদকীয়, সব সম্পাদকীয় তো আমার প্রয়োজন নাই। ওখান থেকে বেছে আমরা করব, ওখানে ইনক্লুড করার চেষ্টা করব, বা ওই সম্পাদকীয়গুলো দেওয়ার চেষ্টা করব। আর সাম্প্রতিকগুলো, রিসেন্ট যেই টপিকগুলো, এগুলো আমরা এই সময়ের মধ্যে যা ঘটবে তা নিয়ে কাজ করার চেষ্টা করব ওখানে। আর ওয়েবসাইটের যেই আমরা নতুন নিয়ে আসতে যাচ্ছি, ওইটা জানানোর জন্য মূলত খুব স্বল্প মূল্যে আপনারা আমাদের কোর্সে যারা যুক্ত আছে ইনস্ট্রাক্টর, তাদের প্রোফাইলগুলো দেখেন যে বাংলার জন্য আমরা যে অন্বেষণের যেই রাইটার, অন্বেষণ বইয়ের যে রাইটার, তাকে আমরা যুক্ত করছি। ইংলিশের জন্য আমরা, উনিও একটা বই লিখছে, এবং 5-6টা কোচিংয়ের ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আছে তার 10 বছর যাবৎ। আবার ম্যাথের জন্য যাকে যুক্ত করেছি, সেও বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর, পাশাপাশি 14-15 বছর যাবৎ সে কি করতেছে, এই পড়াশোনা করাইতেছে স্টুডেন্টদেরকে। ওরাকল বিসিএসে উনি ফিজিক্যালি ক্লাস নিত, তাই এখন উনি বলছে যে অনলাইনে
ক্লাস নেই। তো সাধারণ জ্ঞানের জন্য আমরা যুক্ত করছি, যে আমাদের সাথেই আগে যুক্ত ছিল একটা সময় আমারই খুবই স্নেহভাজন আপনাদের পরিচিত আমাদের মানিক ভাইকে আমরা যুক্ত করছি, আমাদের মানিক স্যার। তারপর কম্পিউটারের জন্য যুক্ত করছি, আমাদের সাথে আগেও ছিল। এ হলো বিষয়। যে তৌফিক ভাই, তো উনি ম্যাথেও খুব এক্সপার্ট, আমরা ব্যাকআপ টিচার হিসেবে রাখতে পারবো, যাতে একজন ফল করলে যাতে আরেকজন নিতে পারে। আর বিশেষ করে আমরা দেখতেছি যে এই যে বইয়ের পিডিএফ, আসলে বইয়ের পিডিএফ তো সরাসরি দেওয়া হবে না, এখানে দেওয়া হবে লেকচারের পিডিএফ। বাংলা টিচার যা পড়াবে তার লেকচার পিডিএফ দিয়ে দিবে, আপনি পড়ে ফেলবেন, ওখান থেকে আপনি পড়ে ফেলবেন, ওখান থেকে প্রশ্ন করবে, ওখান থেকে আপনি পরীক্ষা দেবেন। ইংলিশ টিচারের ক্ষেত্রে একই, যে আপনাকে লেকচার শিট দিবে, ওই লেকচার শিট থেকে আপনি পড়বেন। আর ম্যাথের ক্ষেত্রেও সেম। ম্যাথের ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি বাংলা ইংলিশ উভয় ভার্সনে পড়ানোর জন্য, যাতে বাংলা ইংলিশ উভয় ভার্সন যদি পড়ায় সেক্ষেত্রে সুবিধাটা কি? সেক্ষেত্রে সুবিধা হলো, যদি বাংলায় ম্যাথ আসে রিটেনে, প্রিলি এবং রিটেন দুইটাতে থাকবে, তো বাংলায় যদি ম্যাথ আসে সেটাতে পারে। এবং বাংলা ইংলিশ উভয় ভার্সন করলে স্টুডেন্টদের জন্য খুব সহজ হয়। এই হলো বিষয়। আর আমরা ফোকাস রাইটিং, ট্রান্সলেশন দুটাকে একসাথে কাজ করাবো, যাতে খুব দ্রুত ফোকাস রাইটিং এবং ট্রান্সলেশন দুটাই হয়, যাতে আপনারা দুটাই আত্মস্থ করতে পারেন। এই হলো বিষয়। আর এখানে আমরা যুক্ত করছি তানজিম আহমেদকে, সে আসলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সে আমাদের ট্রান্সলেশন এবং ফোকাস রাইটিংটা দেখবে। আরও আছে বাংলাদেশ ব্যাংকের আরও দুইজন, একজন উপসহকারী পরিচালক, একজন সহকারী পরিচালক, সে আমাদের কোর্সে যুক্ত আছে। ওনাদের কাজও হলো যে রিটেন পার্টটা দেখা, মূলত রিটেন পার্টটা নিয়ে তারা কাজ করবে। আর আমি সার্বক্ষণিক এই কোর্সের সাথে যুক্ত থাকবো এবং এই কোর্সের সফল ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করব। আজকেও একটা আমি মেসেজ পেলাম যে ভাই, আমি অগ্রণী ব্যাংকে অফিসার হয়েছি, এখন আমি বাংলা ব্যাংকের এডির জন্য আপনার কোর্সে যুক্ত হয়ে যাই। তো আপনার কোর্সে যুক্ত ছিলাম, অগ্রণী ব্যাংকের অফিসার হয়েছি, এখন আমি তো এরকম সফল ব্যক্তিদেরকে বের করে নিয়ে আসা হলে আমাদের এই কোর্সের উদ্দেশ্য। এখানে আসলে হিউজ মানুষকে যুক্ত করা উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হলো কিছু মানুষকে যুক্ত করে তাদেরকে সফলতার দিকে নিয়ে যাওয়ার। জুমে যেহেতু ক্লাস হবে, একদম বিশাল আকৃতিতে আমরা নিতে পারবো না, সংখ্যাটাও সীমিত। এই সীমিত সংখ্যার ভিতরেই আমরা নিয়ে তাদেরকে সফলতার পথ দেখানোই আমাদের উদ্দেশ্য হবে। তো আপনারা যে কোনো কমেন্টস করতে পারেন এই রিলেটেড। আমি চেষ্টা করব যে আচ্ছা, আমার ফোকাস রাইটিং, আমার আর্গুমেন্ট রাইটিং নিয়ে সমস্যা। আচ্ছা, ফোকাস রাইটিং নিয়ে যাদের সমস্যা, তাদের আর্গুমেন্ট রাইটিং নিয়ে সমস্যা হওয়ার কথা। কারণ ফোকাস রাইটিং ডাইরেক্ট কথা হলো ফ্রি হ্যান্ড রাইটিং। আমরা যেটাতে গুরুত্ব দিব সেটা হলো ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিংটা যদি একজন স্টুডেন্টের ভালো হয়, সেক্ষেত্রে সে ফোকাস রাইটিং বলেন আর আর্গুমেন্ট রাইটিং বলেন, উভয় ক্ষেত্রে আসলে সফল হয়। যে কোনো রাইটিং সে লিখতে পারবে, সে সামারি রাইটিংও লিখতে পারবে, যদি তার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের থাকে এবং তার ওই ধরনের নলেজ থাকে যে একটা জিনিসকে ছোট থেকে বড় করতে পারে, বড় থেকে ছোট করতে পারে। তো ওই ধরনের নলেজ তার যদি থাকে, সে অবশ্যই পারবে। তো ফোকাস রাইটিং এর জন্য আসলে আমরা হয়তো কোনো বইয়ে বাঁধা, ফ্রেমে বাঁধা কিছু জিনিস দিতে পারি, কিন্তু পরীক্ষার হলে আসলে ফোকাস রাইটিং কমন পড়বে এই প্রত্যাশা নিয়ে যাওয়াই বোকামি। কারণ আপনি ফোকাস রাইটিং পড়বেন 10টা, বা আমি ধরে নিলাম যে 50টা ফোকাস রাইটিং পড়ছেন, কিন্তু 50 থেকে আপনার কমন আসে নাই। কিন্তু ওই যে 50টা ফোকাস রাইটিং আপনি পড়ছেন, ওই 50টা ফোকাস রাইটিং থেকে আপনাকে কিছু কিছু নিয়ে যে নতুন ফোকাসটা আসবে,
ওইটার মধ্যে দিয়ে আপনাকে লিখে দিয়ে আসতে হবে। কিন্তু আপনি যদি কমন পড়ে না, এগুলো যদি না পড়েন, তাহলে আপনার পক্ষে দেওয়া সম্ভব না, আপনার পক্ষে তো দেওয়া সম্ভব না। তো যে 50টা ফোকাস পড়লো আর আপনি পড়লেন না, তো আপনি পিছিয়ে রইলেন। আর আরেকজন আছে এমনিতে ফোকাস রাইটিং এর বইও পড়ে, প্লাস সার্বক্ষণিক পেপার পত্রিকার বাংলাকে ইংলিশ করে, ইংলিশকে বাংলা করে। তো যে বাংলাকে ইংলিশ করে, ইংলিশকে বাংলা করে, তার ট্রান্সলেশন হয়ে যাচ্ছে, সাথে তার ভোকাবুলারি বৃদ্ধি পাচ্ছে, সাথে তার বাংলা ফোকাস রাইটিং শেষ, ইংলিশ ফোকাস রাইটিং শেষ, সেই পাশাপাশি তার ট্রান্সলেশনও শেষ। আর আর্গুমেন্ট রাইটিং তো সে পারবেই, কারণ যেহেতু সে বিভিন্ন সম্পাদকীয়গুলো পড়ে বা বিভিন্ন নিউজগুলো পড়ে, ওখানে আসলে পক্ষে নিউজ বিপক্ষে নিউজ থাকে। তো এই পক্ষে নিউজ এবং বিপক্ষে নিউজ যদি একজন মানুষ পড়ে, তখন সে পক্ষে কিছু যুক্তি বিপক্ষে কিছু যুক্তি লিখে আর্গুমেন্ট রাইটিং লিখে দিয়ে আসতে পারে। যদি বলা হয় যে আসলে ঢাকা শহরে অটোরিক্সা চলা উচিত কি উচিত না, এই নিয়ে যদি মন্তব্য দিতে বলা হয়, সেক্ষেত্রে যে পত্রপত্রিকা পড়ে সে বলতে পারবে। কারণ দেখবেন পত্রিকার মধ্যে কেউ কেউ এটার বিপক্ষে অংশ নেয়, না এটা বন্ধ করা যাবে না, কারণ তাতে করে কি হবে, তাতে করে অনেক গরিবের সমস্যা হবে, কর্মসংস্থান নষ্ট হবে, এই ধরনের যুক্তি দেয়। আবার আরেকজন বলে না, এটা বন্ধ করে দেওয়া উচিত, কারণ হলো আমরা যে চলাফেরার মধ্যে যে রিস্ক আছে, ঝুঁকি আছে আমাদের, ওই ঝুঁকিটা তো আমাদের রয়ে গেল। তো এই ঝুঁকি দূর করার জন্য, দুর্ঘটনা দূর করার জন্য আমাদের অটো চলাচল কি করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। তো এই যে তর্ক বিতর্ক, একটা খবরে আসতেছে যে একজন মতামত দিচ্ছে, এই মতামত দিচ্ছে যে এটার পক্ষে, আরেকজন মতামত দিচ্ছে এটার বিপক্ষে। তাইলে আপনার প্রতিটা জিনিস আসলে গুড সাইড ব্যাড সাইড আছে, গুড সাইড এবং ব্যাড সাইড প্রতিটা জিনিসেরই আছে। তো আপনি যদি গুড সাইড ব্যাড সাইড জানেন, যে কোনো পক্ষে আসলে অংশগ্রহণ করতে পারবেন। এমন না যে আপনি গুড সাইডে যেতে হবে, আপনি ব্যাড সাইডেও যাইতে পারেন। কি কারণে, যে এটার যুক্তি যদি স্ট্রং যুক্তি আপনার কাছে থাকে। তো সেক্ষেত্রে ফোকাস রাইটিং নিয়ে আমরা যদি পড়াশোনা করি, তাহলে ট্রান্সলেশনও শেষ করা সম্ভব। আর এখানে একটা বিষয় যে অ্যানালাইসিস বইটা কখন আসবে, এটা নিয়ে অনেকেই বলে। অ্যানালাইসিস বইয়ের কাজ চলতেছে, অ্যানালাইসিস বইটা আমরা আনবো, খুব শীঘ্রই আসবে বইটা। তো বইটা একটু বাজারের যে প্রচলিত যে বইগুলো আছে ওগুলো থেকে একটু ডিফারেন্ট টাইপের করে বিশ্লেষণ করে নিয়ে আসার চেষ্টা করতেছি, যাতে করে আপনারা আচ্ছা টেলিগ্রামটা আরো সহজে ব্যবহার করা যায়। আচ্ছা, টেলিগ্রাম গ্রুপ যদি সহজে ব্যবহার করা যায়, টেলিগ্রাম গ্রুপ করলে তো সমস্যা নেই। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ অলরেডি করছি, যাতে ট্রেস করা যায় মানুষকে। টেলিগ্রাম আবার সবাই ব্যবহারও করে না, এই হলো সমস্যা। হোয়াটসঅ্যাপ কিন্তু সবাই ব্যবহার করে। ওকে, এক্সাম বেজ আমি স্টার্ট করবো কিনা, এখন এক্সাম বেজ আমি করবো না। যখন পরীক্ষার ডেট পড়বে তখন এক্সাম বেজ নিয়ে কাজ করবো, এক্সাম বেজ এখন করবো না। আর এখন যে কোর্স আমরা শুরু করতে যাচ্ছি 23 তারিখ থেকে, তখন আমরা তো প্রতিদিনই পরীক্ষা নিচ্ছি, সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা তো প্রতিদিন নিচ্ছি। আর প্রতিটা সাবজেক্টে এতটা প্রেশার নিয়ে পড়তে হবে যে, মনে করেন বাংলা আপনাকে টপিক দিয়ে দেওয়া হলো, মুখস্থের টপিক প্লাস বোঝার টপিক বুঝাই দেওয়া হলো, তো ওই টপিকটা কি করতে হবে, ওই দিনের মধ্যে শেষ করতে হবে, পরের দিন পরীক্ষা। ইংলিশের ক্ষেত্রেও একই রকম। ইংলিশের ক্ষেত্রে আমরা যেমন বলছি যে এ থেকে বি পর্যন্ত, মানে কি, যে সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি, ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে হলো গ্রুপ ভার্ব, এই যে মুখস্থের পাঠটা, এই মুখস্থের পাঠটা কিন্তু আপনাকে পড়ে ফেলতে হবে। এবং এ দিয়ে শুরু যত বই আছে না কেন, বাংলাদেশের যত বই আছে, এ দিয়ে শুরু ভোকাবুলারি আপনার যে কোনো বই থেকে আপনি পড়ে নিতে পারেন। এ দিয়ে শুরু, তারপর বি দিয়ে শুরু করবেন। তো এ দিয়ে শুরু আর বি দিয়ে শুরু, এই ভোকাবুলারি পাঠটা যে কোনো বই থেকে আপনার পড়তে হবে। আমরা ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বইটা এবার একদম বলি নাই যে এটার উপরে পড়তে হবে, কারণ এটার চেয়ে আপনি যদি
যে কোনো বই থেকে পড়েন, আপনি পড়ে নেন, সমস্যা নেই, যার কাছে আছে সে তো পড়বেই। আচ্ছা, তারপরে আমরা একজন বলছেন যে সাউন্ড স্যার খুব ভালো। ওকে, পরীক্ষাগুলো কিভাবে এবং কোথায় হবে? ও আচ্ছা, পরীক্ষাগুলো কোথায় হবে ওই প্ল্যাটফর্মের জন্যই আমরা জব গাইডলাইন যেই প্ল্যাটফর্মটা রেডি করতেছি, ওই প্ল্যাটফর্মে সবাই পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা দেওয়ার পাশাপাশি এক্সট্রা কিছু ফ্যাসিলিটি ওখানে পাবে, যেগুলো আসলে স্টুডেন্টদের দরকার, যেগুলো পড়া দরকার, ওই জিনিসগুলো ওখানে থাকবে। জব গাইডলাইন ওয়েবসাইট আমরা খুব শীঘ্রই সামনে নিয়ে আসবো। আশা করি যে কাল পরশু বা রবিবারের দিকে আমরা সামনের সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ সবার সামনে নিয়ে আসবো, যাতে দেখতে পারে, স্টুডেন্টরা যাতে দেখতে পারে জব গাইডলাইন ওয়েবসাইট। আচ্ছা, রিটেনে বেশি সমস্যা। ওকে, রিটেনে আসলে রিটেনের সমস্যা বলতে কি, রিটেনটাই তো মূল। আপনি প্রিলি পাস করলেন, প্রিলি 100-র মধ্যে 80 পেয়ে পাস করলেন, কিন্তু কোনো লাভ নাই তো। প্রিলি পাস করে তো লাভ নেই যদি রিটেনে গিয়ে যদি আপনি 12 না দিতে পারেন। কারণ এমন আছে যে ওই যে ইয়ার মতো, ওই যে 12th ফেইলার, ওই যে ইন্ডিয়ান যে মুভি, ওটার মধ্যে দেখা গেছে 12টা রিটেন দিয়েছে কিন্তু একটাও হয় না। এরকম অনেক স্টুডেন্ট নক দেয় যে স্যার আমি 3-4টা রিটেন দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত কোনো সফলতার মুখ দেখিনি। তো ওইটার জন্য আপনার কি করতে হবে, আপনার যেই ফ্রি হ্যান্ড রাইটিং ক্যাপাসিটিটা বাড়াতে হবে, ম্যাথে গুরুত্ব দিতে হবে। এখন ম্যাথ 5টা আসছে, আপনি 2টা দিয়ে আসছেন, তাহলে আপনি কিভাবে ওই যে 5টা দিয়েছে তার সাথে আপনি কিভাবে প্রতিযোগিতা করবেন? যে অন্য সাইড তো আমরা ভালো দিয়েছি, তো অন্য সাইড ভালো দিলে তো হবে না। অন্য সাইড তো সেও মোটামুটি লিখছে, অন্য যে সাইটগুলো আছে ধরেন ট্রান্সলেশন, ফোকাস রাইটিং, এগুলো সেও গদবাদা মোটামুটি লিখে গেছে আপনার সাথে। হয়তো আপনি 30-এ পাইলেন 25, সে 30-এ 20 পাইল, 5 মার্ক নাও আপনি পার্থক্য করলেন। কিন্তু ওই দিকটা তো আপনি অনেক দূর যে আগাই গেল সে ম্যাথ দিয়ে, তার জন্য ম্যাথে 5টার মধ্যে আপনি চেষ্টা করবেন যে চেষ্টা করতে হবে যে কমপক্ষে 3টা হয় যাতে হয়। যদি 4টা হয় বেটার, 5টা হয়তো আলহামদুলিল্লাহ, কোনো কথাই নেই। তো 2টা দিয়ে আশা করা যায় না। হ্যাঁ, বিষয় তো আমরা আগামীকাল চেষ্টা করব যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করার জন্য। আর যদি সকল টিচারদেরকে যারা আচ্ছা, ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে চর্চা করতে পারি, একজন প্রশ্ন করছেন যে ফ্রি হ্যান্ড রাইটিং আমরা কিভাবে চর্চা করতে পারি। এই ক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিং চর্চা করার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হলো যে আপনি পত্রিকা। এখন পত্রিকার কথা যখন বলে মানুষ কি করে, চাকরি প্রার্থী, কিছু কাছে চাকরি প্রার্থী করে কি, পত্রিকা নেয়, প্রতিদিন পত্রিকা কিনে টেবিলে রেখে দেয়, আর মনে চাইলে মজার কিছু নিউজ পড়ে, আর কিছু না। তো এই যে যেই চাকরি প্রার্থী সে বলতেছে যে আমি তো পত্রিকা কিনি, পত্রিকা কিনলে তো হবে না, পত্রিকা কিনলে হবে না। আরেকজন আছে পত্রিকাই কিনে না, কিন্তু সে পত্রিকার সাইডে গিয়ে বিভিন্ন নিউজ পড়ে, সংগ্রহ করে। আবার পত্রিকা অনেকে অনলাইন থেকে পড়লে মনে থাকে না, তার জন্য সে কি করে, পেপার কাটিং করে যে এই খবরটা ভালো, তাহলে এই খবরটা কাটিং করে সে অনেকে আছে খাতার মধ্যে রাখা ওই যে নিউজটা, ওইটা আবার লেখে, নিজে দেখে হলো একবার লিখে। এই যে দেখে হলো লিখা, এটাও কিন্তু আসলে ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য গুরুত্বপূর্ণ। যে কিভাবে সেন্টেন্স মেক করা, কিভাবে আসলে সেন্টেন্সটাকে আকর্ষণীয় করা যায়, বা ওখানে একটা কঠিন সেন্টেন্স লেখা আছে, আমি কিভাবে এটাকে আরো ইজিলি লিখতে পারি। এইগুলোই তো আসলে ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং হলো আপনি যা ভাবছেন তা যেন আপনি খাতায় লিখতে পারেন, এটাই ফ্রি হ্যান্ড রাইটিং। আপনি আপনার মনে যা আসতেছে, যেটা আপনি ভাবতেছেন, ওটা যদি পরীক্ষা হলে লিখে দিয়ে আসতে পারেন। অনেকে পরীক্ষা দিয়ে আসে বলে তা আমি তো পারি, কিন্তু এটা ইংলিশে লিখে দিয়ে আসতে পারছি না। তো এইটাই তো আপনার দুর্বলতা, ফ্রি হ্যান্ড রাইটিং এ আমার দুর্বলতা। এখন এমন কিন্তু কারো হয় না যে সে ইংলিশে পারে বাংলায় লিখে দিয়ে আসতে পারে নাই, এটা কিন্তু হয় না। কিন্তু হয় কোনটা, যে সে এটা বাংলা জানে, এটা এই বিষয়টা বাংলায় জানে, কিন্তু সে ইংলিশে সে জানে না, এটার ইংলিশ ওয়ার্ড জানে না, ওয়ার্ড জানার ওই যে ভোকাবুলারি কম থাকার কারণে সে এটা লিখতে পারে না। তো ফ্রি হ্যান্ড রাইটিং এর
অন্যতম প্রধান শর্ত হলো আপনাকে ভোকাবুলারি জানতে হবে। যত ভোকাবুলারি জানবে একজন স্টুডেন্ট, তার ফ্রি হ্যান্ড রাইটিং ক্যাপাসিটি তত বাড়বে। ওকে, আমার সাথে একজন যুক্ত হতে চাচ্ছেন, কি যেন বলে আমাদের মানিক স্যার। হ্যাঁ, আমাকে কি শুনতে পাচ্ছেন? মানিক, আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, যদি সে জয়েন করে তাহলে আমরা তার সাথে কথা বলতে পারি, তাকে যুক্ত করতে পারি, সমস্যা নাই। ওকে, হ্যাঁ, মানে আপনি ইচ্ছে করলে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আচ্ছা, কথা বলতেছিলাম ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে। ফ্রি হ্যান্ড রাইটিং এর বলছি যে পূর্ব শর্ত হলো ফ্রি হ্যান্ড রাইটিং আপনি পারবেন। এই শর্ত হলো আপনাকে কি করতে হবে? প্রথমে ভোকাবুলারি জানতে হবে। আপনি একটা সেন্টেন্স মেক করবেন, আপনি সেন্টেন্সের গ্রামাটিক্যাল আইটেম জানেন, কিন্তু আপনি কি জানেন না? ভোকাবুলারি জানেন না। হ্যাঁ, আমাদের যে বিসিএস এর মধ্যে দেখা গেছে যে আসছিল কি, বিসিএস আসছে 34 জন সাপুত সংকুল। হ্যাঁ, তো এখন এই যে ভোকাবুলারি, এটার মানে কি? এটা যদি এখন একজন মানুষ যদি এর ইংলিশ না জানে, তো সেক্ষেত্রে তো সে লিখতে পারবে না। তবে হ্যাঁ, এটাও মাথায় রাখতে হবে যে বিকল্প ওয়ার্ড দিয়ে লিখে আসা যায়। আপনার মাথায় একটা ওয়ার্ড আসতেছে না, আপনি মনে আনতে পারতেছেন না ইংলিশটা। হ্যাঁ, এটার ইংলিশটা সরাসরি মনে আনতে পারতেছেন না, কিন্তু তো আনতে না পারলে আপনি বিকল্প ওয়ার্ড দিয়ে লিখে আসেন। তো এই ক্ষেত্রে আম, যেমন সাপত সংকুলের ইংলিশ আপনি জানেন না, কিন্তু বুঝতেছেন ভাবটা কি। ভাবটা হলো যে আসলে সাপ বা এই ধরনের কিছু আছে, সংকুল মানে ঝুঁকি আছে। হ্যাঁ, তো এই নিয়ে যদি আপনি সুন্দরভাবে একটা সেন্টেন্স মেক করে দিয়ে আসতে পারেন, তাও কিন্তু আপনার ট্রান্সলেশন হবে। ট্রান্সলেশন দিয়ে একদম সরাসরি ওই ওয়ার্ডটা দিয়ে লিখতে হবে, টিচার যেটা মনে করে লিখছে ওইটা কিন্তু বিষয়টা এরকম না। আর ফ্রি হ্যান্ড রাইটিং কিন্তু আসলে বিষয়টা এরকম যে একজন মানুষের চিন্তাধারা যেরকম ওটা সে লিখে আসতে পারলেই হইলো। হ্যাঁ, এটা যে একদম টিচার যেরকম চাইছে ওরকম যে হতে হবে বিষয়টা এরকম না। বিসিএস কোন দিকে সবার ফোকাস করা উচিত? আচ্ছা, বর্তমানে ব্যাংক নাকি বিসিএস, কোন দিকে সবার ফোকাস করা উচিত? আম, আচ্ছা, দেখেন, আমি এই যে আমাদের মানিককে যুক্ত করতে পারি না, কিন্তু সে একটা প্রশ্ন করছে যে বর্তমানে ব্যাংক নাকি বিসিএস কোন দিকে সবার ফোকাস করা উচিত। আসলে বিসিএস কে কখনোই অ্যাভয়েড করা উচিত না। আমি নিজেও বিসিএস কে অ্যাভয়েড করি নাই, কারণ আমি ব্যাংকের চেয়ে বেশি বিসিএস এর জন্য পড়াশোনা করছি। তো ব্যাংকের যে এই পড়াশোনাটা, এটাকে গুছানো আকারে কোথাও ছিল না। এই কারণে মূলত আমি আহ ব্যাংকের ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বইটা লেখার চিন্তা করছি বা লিখছি, যে সবকিছু গুছানো থাকবে, স্টুডেন্টরা যাতে এক জায়গা থেকে পড়তে পারে। তো এখন এখানে কয়েক ধারণার মানুষ আছে। একজন আছে যে আমার একটা চাকরি দরকার, তো সেক্ষেত্রে তার এফোর্ট দেওয়া উচিত দুই দিকেই, ব্যাংক বিসিএস দুই দিকে এফোর্ট দেওয়া উচিত। আর এই ক্ষেত্রে কৌশলী হতে হবে। মানে ব্যাংক বিসিএস এ যদি কেউ এফোর্ট দিতে চায়, সেক্ষেত্রে আহ কৌশলী হতে হবে। কৌশলী বলতে আমি এটা বলতেছি, সে সার্বক্ষণিক কমন সাবজেক্ট গুলো পড়তে থাকবে, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, কম্পিউটার, এই যে 5টা সাবজেক্ট, এইটা সে অল টাইম পড়তে থাকবে। এখন হঠাৎ করে দেখা গেল যে বিসিএস এর পরীক্ষার ডেট পড়ে গেল, তখন সে অতিরিক্ত মানে বিসিএস এর যে রিলেটেড অতিরিক্ত সাবজেক্ট গুলোর মধ্যে গুরুত্ব দিবে।
আর এছাড়া যদি আবার ব্যাংকের হয় সেক্ষেত্রে সে ব্যাংকের দিকে আহ, পড়াশোনা করবে। তো এখানে পার্থক্যটা হয়ে যায় একমাত্র সাধারণ জ্ঞান আহ, আর ম্যাথই হয়। ইংলিশ তো ইংলিশ তো বিসিএস এ যা ব্যাংকে তাই, কোনো পার্থক্য তো নাই। বাংলাও বিসিএস যা ব্যাংকে তা, তবে পার্থক্য একটা জায়গায় আছে, এটা হলো সাহিত্যের ক্ষেত্রে। সাহিত্যের ক্ষেত্রে আমরা দেখলাম যে বিসিএস বেশি আসে, তো আমরা সাহিত্যটা কম পড়বো। যে সময় বিসিএস এর পরীক্ষা কাছাকাছি চলে আসবে তখন আমরা সাহিত্য পাঠটা গুরুত্ব দেবো। এই ইংলিশের ক্ষেত্রে এরকম একই রকম কথা, যে লিটারেচার পাঠটা আমি পরে পড়বো। প্রথমে আমি চেষ্টা করব যাতে আমাদের মূল যে ব্যাকরণ পাঠটা নিয়ে কাজ করার জন্য বাংলা ইংলিশ উভয় ক্ষেত্রে। আর ম্যাথের ক্ষেত্রে অনেকে বলে যে ইংলিশ ম্যাথ, আসলে কি আপনি ম্যাথ ইংলিশ আর বাংলা বিষয় না, যদি ম্যাথ বুঝেন সেক্ষেত্রে ইংলিশ আর ম্যাথে এটা আটকায় না। ইংলিশ ম্যাথও পারে, বাংলা ম্যাথও পারে, তবে একটা জিনিসই বিষয়, যেটা হলো অনুশীলন। হ্যাঁ, একজন মানুষ যদি ইংলিশ ম্যাথ পারে সে বাংলা ম্যাথ নিয়ে তার আটকানোর কথা না, তবে বাংলা ম্যাথ বেশি পারে, ইংলিশ ম্যাথ নিয়ে একটু সমস্যা, ওই যে ট্রান্সলেশন করতে গিয়ে তার সমস্যা হয়, এটা হলো বিষয়। তো আমি বলবো যে আসলে ব্যাংকের দিকে যাইতে হবে না বিসিএস এর দিকে যাইতে হবে, এইটা আসলে তার অবস্থার উপর নির্ভর করে। একজন মানুষের সিরিয়াসলি চাকরি দরকার, সে দুদিকেই ফোকাস দিতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। বোঝাই যায় 3 গুণ পরিশ্রম করতে হবে। 3 গুণ কেন? 1 গুণ হলো ব্যাংকের জন্য, 1 গুণ হলো বিসিএস এর জন্য, আর 1 গুণ হলো ওভারঅল দুটার জন্য। আবারও ফোকাস দিতে হবে আর কি, যে আমরা ব্যাংক বিসিএস দুটার জন্য ট্রাই করব। তারপর দ্বিতীয় ব্যক্তি আছে যে হলো চাকরি হইলে হইলো না হইলে না, আমার বিসিএসই লাগবে। এরকম মানুষ আমি দেখছি যারা আসলে সবকিছু বাদ, আমার বিসিএস লাগবেই, বিসিএস যদি না হয় আমি দেশের বাইরে চলে যাব কিংবা আমি ব্যবসা করব। তো তাদের জন্য আমি বলবো যে বিসিএস এ ফোকাস দেন। আপনার তো মানে দেন জ্ঞান মানে যা আছে সব বিসিএস নিয়েই, তো বিসিএস আপনি গুরুত্ব দেন। আর যারা মনে করেন যে বিসিএস একটা লেংদি প্রসেস, তাদের জন্য বলবো যে বিসিএস যদি আপনার কাছে মনে হয় যে খুব লেংদি প্রসেস, ওদিকে না না গিয়ে আপনি ব্যাংকের দিকে ফোকাস দেন। তবে এটা আমি বারবার বলি যে বিসিএস এর প্রশ্নগুলো আপনাকে সলভ করতে হবে, বিসিএস এর পড়াশোনাগুলো আপনাকে পড়তে হবে, আপনি ব্যাংকে গেলেও পড়তে হবে। কারণ এরকম কোনো পার্থক্য তো দেয় নাই যে এই প্রশ্নগুলো ব্যাংকে আসবে, এই প্রশ্নগুলো বিসিএস এ আসবে। আচ্ছা, আজকে আমরা বলছিলাম যে এমন একজন ব্যক্তির নাম বলবো যে গত লাইভে আমাদের লাইভটা শেয়ার করছে এবং সুন্দর একটা কমেন্টস করছে। ওই ব্যক্তির নামটা আমি বলবো, বলছিলাম। আচ্ছা, বর্তমানে ব্যাংক নাকি বিশেষ কোন দিকে সবার focus দেওয়া উচিত? আচ্ছা, এই প্রশ্নের উত্তর অলরেডি দিছি। আর এই যে জুম ক্লাসের এটাও একটা সমস্যা, যে একই প্রশ্ন আহ, একাধিক স্টুডেন্ট করে, শোনার পরেও আবার সে নিজে থেকে করে, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, তো আমরা গত লাইভে যে আমাদের সাথে আসলে মূলত খুব সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করছে এবং আমাদের লাইভটা পাবলিকলি শেয়ার করছে, পেজের লাইভটা, তাকে আমরা বলছিলাম যে ফ্রি আমাদের কোর্সে নিয়ে নিব। আচ্ছা, শিমুল হাসান বলছে বিসিএস পরীক্ষা এখন অনেক বেশি টেকনিক্যাল হয়ে গেছে। হ্যাঁ, বিসিএস পরীক্ষা অনেক বেশি টেকনিক্যাল হয়েছে, ব্যাংকের পরীক্ষাও টেকনিক্যাল বাদ নাই, ব্যাংক কিন্তু বিসিএস টি ফলো করে। এটা কিন্তু মানতে হবে যে বিসিএস এর প্রশ্নগুলো ব্যাংকের মধ্যে আসবে, ব্যাংকের প্রশ্ন বিসিএস যাবে, বাংলাদেশের তো মানুষ। তো আর টেকনিক্যাল আসলে কি, যে সময় যে ট্রেন্ড, একটা সময় আহ প্রশ্ন করতো, ধরেন যে আসনুল্লাহ, না আসনুল্লাহ বাদ দিলাম, আমরা যে সময় মানে পরীক্ষা সোশ্যাল সায়েন্স প্রশ্ন করতো, তো সোশ্যাল সায়েন্স প্রশ্ন করতো, এখন সোশ্যাল সায়েন্স নিয়ে বসে থাকলে তো হবে না, সোশ্যাল সায়েন্স প্রশ্ন করতো, প্রশ্ন করা বাদ। তারপর ট্রেন্ড চলে আসছিল যে বিজনেস ফ্যাকাল্টি, বিজনেস ফ্যাকাল্টি প্রশ্ন করার পরে ধরেন যে ওখান থেকে বের হয়ে আরেকটা প্রতিষ্ঠান প্রশ্ন নিচ্ছে। মানে প্রশ্নর ধারাটা বর্তমানে কি হচ্ছে ওইটা নিয়ে তো আপনাকে আগাইতে হবে, এটাই স্বাভাবিক।
তবে বিগত প্রশ্ন আপনার জানা থাকতে হবে জ্ঞান অর্জনের জন্য। আর বর্তমান ট্রেন্ডটা কি, ওই ট্রেন্ডের দিকেই তো যাইতে হবে। এখন বর্তমান ট্রেন্ডে বাংলা এই ধরনের প্রশ্ন আসে, ইংলিশ এই ধরনের প্রশ্ন আসে। এই পরীক্ষকগণ বা প্রশ্নকর্তা যত টেকনিক্যাল হবে, স্টুডেন্টরা তার চেয়ে বেশি টেকনিক্যাল হতে হবে, যে হ্যাঁ এই ধরনের প্রশ্ন তো বর্তমানে আসতেছে, তাইলে বর্তমানে আমরা এই ধরনের প্রশ্ন পড়বো এবং এগুলো শিখবো। আচ্ছা, একটু প্রশ্ন করছে যে নতুন কোর্সে কেউ কি শুধু পরীক্ষা দেওয়ার জন্য শুধু প্রিলি রিটেন ভর্তি হতে পারবে? হ্যাঁ, পারবে। এটা আমরা আসলে সেগমেন্টটা করে দিব, ভাবতেছি সেগমেন্টটা করে দিব। অনেকেই এই প্রশ্নটা করতেছে আমাদের ইনবক্সে যে শুধু পরীক্ষা দিতে চাই, কারণ সে হয়তো ক্লাসগুলো করতে পারবে না, সে শুধু পরীক্ষা দিবে। তো এই সুযোগটা আমরা দেব প্রিলি এবং রিটেন উভয় ক্ষেত্রেই, যাতে যাতে আপনারা পরীক্ষা দিতে পারেন। অন্য কোনো কোর্সে এনরোল থাকলেও যাতে আমাদের এখানে পরীক্ষাগুলো কিরকম হচ্ছে ওগুলো যেন আপনারা দিতে পারেন, এই কারণে আমরা এইটাকে আলাদা করে রাখবো। আর প্রিলি রিটেন দুইটা যেহেতু একসাথে চলতেছে, প্রিলি রিটেন আমরা নিরুৎসাহিত করি যে প্রিলি জন্য ভর্তি হওয়া মানে কি যে আমি শুধু প্রিলি পড়বো, ঠিক আছে, ওটাও সেগমেন্ট করা যায়, কিন্তু বিষয় হলো শুধু আপনি প্রিলির জন্য পড়বেন মানে কি যে আপনি রিটেন চাচ্ছেন না, মানে আপনি চূড়ান্ত সফলতা চাচ্ছেন না। তা আপনি যদি চূড়ান্ত সফলতা না চান, সেক্ষেত্রে আপনি তো শুধু প্রিলি করবেন, আমার সমস্যা নেই, শুধু প্রিলি। কিন্তু আমরা যে টার্গেটটা করছি সেটা হলো প্রিলি রিটেন ওইভাবেই যাবে। কারণ একজন স্টুডেন্ট যেন ম্যাথ পড়ার সময় তার ধারণা মধ্যে চলে আসে যে হ্যাঁ এই ম্যাথগুলো প্রিলিতে আসে, এই ম্যাথগুলো রিটেনে আসে। আর সাধারণ জ্ঞান, আমাদের সাধারণ জ্ঞান তো নিবে আপনাদের মানিক স্যার, তাকেও এই ইনস্ট্রাকশন দেওয়া আছে যে প্রিলি এবং রিটেনের মধ্যে যা আসবে তা যেন আমরা সাধারণ জ্ঞান পড়ে ফেলি, এই হলো বিষয়। আর বাংলা তো আসলে প্রিলি রিটেন আলাদা করা যায় না, আলাদা করে হলো বাংলা ফোকাস রিডিং আসে, বাংলায় যে রিটেন টপিক গুলো আসে ওগুলো আমরা দেখব। আর ইংলিশের ক্ষেত্রে এই আলাদা পার্টটা আমরা আগে পড়বো, তারপর রিটেনে যাব। যে ইংলিশ পার্ট নিব সেই মানে প্রিলি পার্ট নিব, সে রিটেন পার্টটা নিব। তো এখন আমরা মূলত মানে কোর্সে ভর্তি হই কেন? কোর্সে ভর্তি হই কেন? কারণ হলো আমরা গাইডলাইন চাই। আপনি পড়তেছেন, পড়েন, আপনার পড়ার এখন যদি পরীক্ষা 1 মাস পরে হয়ে যায়, তাহলে কি পরীক্ষা দিব না? যেমন আগামী সপ্তাহে যদি পরীক্ষা দেয়, আগামী শুক্রবার যদি কোনো একটা পরীক্ষা পড়ে, আপনি পরীক্ষা কিন্তু দিবেন, তার জন্য কি কোনো কিছু থেমে থাকবে? থাকবে না। আপনার পড়াশোনা কন্টিনিউয়াস চালা যেতে হবে, ফাঁকে পরীক্ষা দিতে হবে। এটাই হলো নিয়ম, যে এটা পরীক্ষা আসার আসুক, কিন্তু আমার যেই পড়াশোনার যে লেভেল, ধরে না লেভেল 1-এ আসি, লেভেল 2-তে আসি, লেভেল 3-তে আসি, যেদিন লেভেল 3, 4, 5-এ চলে যাবেন, হ্যাঁ, মানে আপনার লেভেল যত বাড়বে আপনি দেখবেন যে সফলতার তত কাছে চলে গেছেন। হ্যাঁ, তত কাছে চলে গেছেন। আপনার লেভেলটা নিজে লেভেল বাড়াইতে হবে। এটা হোক কোনো কোর্সে ভর্তি হয়ে, হোক নিজে নিজে যে হ্যাঁ আমি মানে এমন মানে 1 বছর আগে আমার অবস্থানটা ছিল এরকম, হ্যাঁ বর্তমানে আমার অবস্থানটা হলো এরকম। হুম, বর্তমানে ব্যাংক বিসিএস কোন দিকে? আচ্ছা, আমরা তো এটা নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, আশা করি ওকে একজন বলছেন যে মানিক স্যার সেরা। আমরা আমাদের কোর্সে মানিক স্যারকে নিয়ে আসতেছি, দেখি কেমন সেরা উপহার দিতে পারে। আশা করি যে সর্বোচ্চটাই দিবে। তার একটা কথা ভালো লাগছে যে আমার যে কোনো কিছু বাদ দিয়ে আপনার কাছে চলে আসবো, আপনার কাছে আমি কৃতজ্ঞ। হ্যাঁ, তো তার মতো আরো অনেকেই আছে যাদেরকে আমি আসলে যুক্ত করতে পারি নাই কোর্সে। সর্বোচ্চ লেভেলই আমরা চেষ্টা করছি যে এটার মধ্যে নিয়ে আসার জন্য। এর মধ্যে আমরা রুটিনটা যদি একদম ইজিলি বলি, সেটা হলো শুক্রবার আমরা বাংলা এবং সাধারণ জ্ঞান দুইটা রাখছি। তারপরে ইংলিশটার দিন অন্য কিছু রাখি নাই, ইংলিশের দিন শুধু ইংলিশই রাখছি। তো ইংলিশের দিন আমরা অন্য কিছু ঢুকাইতে পারি কিনা, মানে কোর্সটাকে আরেকটু সংক্ষিপ্ত ক্লাসগুলো ঠিক রেখে কোর্সটাকে আরেকটু সংক্ষিপ্ত করা যায় কিনা, ওটা নিয়েও চিন্তা করতেছি।
যাতে আহ, ওইদিকে পেছনে না যায়, সামনের দিকে যাতে আমরা আগায় নিয়ে আসতে পারি। যেমন প্রিলির পাশাপাশি রিটেন ক্লাসগুলো যদি হয়ে যায় সেক্ষেত্রে ভালো। প্রিলি রিটেন দুটো একসাথেই হয়ে গেল। তারপর আহ, আরো চেষ্টা করতেছি যাতে যেই পার্টগুলো আপনারা পড়লে আপনাদের সফলতা আসবে, ওগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করতেছি। সেগুলো আমরা ওয়েবসাইটে রাখার চেষ্টা করব। ওয়েবসাইটে রাখার চেষ্টা করে এখান থেকে পড়ে গিয়ে আপনারা নিজেরাই সফল হতে পারেন। আচ্ছা, বলছিলাম যে একজনের নাম বলবো। আহ সে হলো, তার নামটা হলো রাকিব আল হাসান। রাকিব আল হাসান। আম, আমি আহ, তার কমেন্টসটাও গ্রুপ মানে পেজে পোস্ট করে দিব। হ্যাঁ, রাকিব আল হাসান, আপনাকে অনেক অনেক অভিনন্দন। গত লাইভ শেয়ার করা প্লাস সুন্দর কমেন্টস করার জন্য আপনাকে নির্বাচিত করা হলো। আজকের লাইভে আমরা এটা রাখি না, যেহেতু আজকের লাইভটা আমরা করতে পারি নাই টিচার নিয়ে। আগামী লাইভে আমরা এটা রাখবো। আগামীকাল যে লাইভটা হবে ওইটার মধ্যে আমরা রাখবো যে যেই লাইভটা হবে আগামীকাল। আগামীকাল 8:30 আমরা লাইভ করব। ওই লাইভটাতে যারা আহ, ও আচ্ছা, রাকিব আল হাসান, অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন আপনি রুটিন সম্পর্কে, টিচারদের সম্পর্কে। উম, আশা করি আপনি সবকিছু দেখছেন ওই ক্ষেত্রে। অনেক অনেক অভিনন্দন আপনাকে। আর আমরা আহ, যেই কোর্সের কথা বলছিলাম, ওই কোর্সটাকে আসলে যতটুকু অনলাইনে যতটুকু উন্নত করা যায় ওইটা করারই চেষ্টা। তো যে কোর্সের যেই ফি আছে, এই ফিটা নিয়ে অনেকে মন্তব্য করতেছিল যে কোর্স ফি এত বেশি। তো কোর্স ফি বেশি হওয়ার কারণ হলো আসলে আপনি যদি কোয়ালিটি বৃদ্ধি করতে চান, যেমন আপনি মোবাইল কিনতে গেলে মোবাইলের যেই ব্র্যান্ড আছে, ব্র্যান্ড অনুযায়ী আপনাকে কি করতে হবে, মূল্য দিতে হবে। আর আপনি যদি বলেন যে না, আমাকে 1200 টাকার মোবাইল দিতে হবে, তো 1200 টাকার মোবাইল আপনাকে দিবে। আর যদি বলেন যে এমন আছে যে 1000 টাকার নিচেও আপনার পাওয়া যায়। তো একজন টিচার, বাংলা টিচার, যে শুধু বাংলা মানে সাবজেক্টে কোর্স ফি নির্ধারণ করে 1500 টাকা। তা আমি ওখানে কি বলবো, 8জন ব্যক্তিকে যুক্ত করছি, আমি নিজে আছি, ওখানে কোর্স ফি দিছি মাত্র 1600। তো আশা করি যুক্ত হতে পারেন। যুক্ত হয়ে তারপর যদি কোয়ালিটি ভালো মনে হয় আহ, তখন মন্তব্য করেন ইনশাল্লাহ। আশা করি যে আপনাদেরকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। অনেকদিন আমি কোর্সে নিয়ে আসি না, কিন্তু এবার আনতেছি। আশা করি যে আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারবো। জানি না, আমিও মানে ওভার কোনো কিছুই বলি না, কারণ আমার বই নিয়েও আমি ওভার বলি না। আমার বই নিয়েও আমি কি যেন বলে, ওই হাইপ তোলা ব্যক্তি না। হাইপ তুলে যে আমার বইটা পড়লে আপনার চাকরি হয়ে যাবে এই ধরনের, কিন্তু চাকরি হয়েছে। চাকরি হয়েছে এবং আমাকে মিষ্টি খাওয়াইতেও বলছে। অনেকেই বলছে যে স্যার আমার মানে চাকরি হয়েছে, আমি আপনাকে মিষ্টি খাওয়াইতে চাই। আমি বললাম যে ভাই, আপনার চাকরি হয়েছে, আপনি আপনার বাবা মাকে মিষ্টি খাওয়ান, তাহলেই আমার মিষ্টি খাওয়া হয়ে যাবে। তো এই ধরনের আমি মেসেঞ্জারে পাইছি আহ, এবং ফোন পাইছি। হ্যাঁ, যে আপনাকে। আচ্ছা, এসকে শিমুল হাসান, প্রিলি পরীক্ষায় যেগুলো থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসে, আহ প্রিলি পরীক্ষায় যেগুলো থেকে অবশ্যই পরীক্ষায় আসে, এগুলো একটু বেশি গুরুত্ব দিবেন। হ্যাঁ, আমরা এই কোর্সের মধ্যে আসলে আহ, অত ডিটেলস পড়ানো সম্ভব না। যেগুলো আসলে গুরুত্বপূর্ণ ওগুলো নিয়ে আমরা চেষ্টা করবো যে আলোচনা করার জন্য। যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলোচনার চেষ্টা করব যাতে স্টুডেন্টরা সফলতার দিকে যেতে পারে। ওকে, মানিক বলতেছে যে ভাইয়া, আমার পেজে আপনাকে লাইভে দাওয়াত দিলাম। অবশ্যই ভাই।
আমি আসব। আর একটা বিষয় হলো যে আহ, মানিক আসলে আমাদের এখানেই আমাদের গ্রুপে অনেক দিন কাজ করেছে, তো তাকে বলছিলাম যে আহ, ভাই আপনার একটা আহ, আলাদা একটা আইডেন্টিটি দরকার, যেখানে সবাই আপনাকে চিনবে। হ্যাঁ, সেটার জন্য মানে তাকে বলছিলাম যে একটা পেজ করার জন্য। ইনশাল্লাহ সে খুব ভালো, পেজটা ভালো গ্রো করছে, এবং সে আমাকে ওই দিন ফোন দিয়ে ধন্যবাদ জানাইছে যে আপনি আমাকে আহ কি যেন ভালো একটা পরামর্শ দিয়েছিলেন। আহ শিমুল হাসান বলছে যে ইনশাল্লাহ সেরা সেরা শিক্ষকদের সমন্বয়ে সেরা কোর্স হবে এটা। আম, আশা করি ওইটা প্রত্যাশা নিয়ে আমরা আগাচ্ছি। যদি আহ, সেরা সার্ভিস দিতে পারি তাহলেই আম, সার্থক, আর না হয়তো আসলে। আর আমি আহ, ইনশাল্লাহ ব্যর্থ হই নাই। কোথাও কোনো কিছু করতে চাইলে আমি ব্যর্থ হই নাই। আমি চাইছি যে রিটেন বই লিখবো, লিখছি। প্রিলি বই লিখবো, লিখছি। ভাইবা বইও আনবো ইনশাল্লাহ। হ্যাঁ, ভাইবা বইও আনবো, কিন্তু নিজেকে সময় দিতে গিয়ে, ফ্যামিলিকে সময় দিতে গিয়ে আসলে হয়ে উঠতেছিল না। আহ মানিক হোসেন, হ্যাঁ ভাইয়া, চিরদিন মনে থাকবে, প্রিপারেশন থেকে শুরু করে সব সময় পাশে ছিলেন। ওকে ভাই, ভালো থাকবেন আপনিও। আপনার সাথে অনেকেই আছে যারা সফল হয়েছে, তারা আমার সাথে যুক্ত ছিল। ওকে, আমরা তাহলে আগামীকাল 8:30টায় আবারও লাইভে আসবো। আমরা চেষ্টা করব আজকের যে লাইভটা আমরা করতে পারি নাই, ওই লাইভটা করার জন্য চেষ্টা করব, যে ইংলিশ সম্পর্কে আসলে ধারণা দেওয়া, ওভারঅল ধারণা দেওয়া, যে ইংলিশটা কিভাবে প্রিপারেশন নিতে হয়, প্রিলি রিটেন দুইটাই কিভাবে প্রিপারেশন নিতে হয়। আমরা আহ, আমাদের যে ইনস্ট্রাক্টর আছে মিজান স্যার, তার কাছ থেকে আগামীকাল জানার চেষ্টা করব। আশা করি যে আগামীকাল বিদ্যুৎ থাকবে, এরকম সমস্যা হবে না। তো সরি, সবার কাছে আসলে আমি দুঃখিত যে আমি আজকে ওই লাইভটা করতে পারি নাই। ওই লাইভটা আগামীকাল 8:30টায় হবে। আপনারা সবাই ওই লাইভে উপস্থিত থাকবেন এবং আহ, ইংলিশ সম্পর্কে ধারণা পাবেন। তো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, আহ সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।